কারণের সেই সেনা অফিসারদের কাছে, তাদের পরিবারদের কাছে যারা বিডিআর বিদ্রোহের নামে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের শিকার হয়েছে, আজকে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি আমার সেই বোন কেরানির কাছে যে 24 ঘন্টার বেশি সীমান্তের কাঁটাতারে ঝুলেছিল, কিন্তু 1 বছর পার হলে আমরা তার জন্য ন্যায় বিচারের উত্তর দিতে পারিনি। আমরা লজ্জার সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সেই ভাই জীবনের কাছে যে পা হারিয়েছে র্যাবের গুলিতে, যার কোনো বিচার সে আজ পর্যন্ত পায়নি। 1 বছর পার হয়েছে, কিন্তু আমরা 2012-13 সালে যারা রাষ্ট্রীয় বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ন্যায় বিচার দিতে পারিনি। আমরা আজকে এখানে দাঁড়িয়ে গুম হয়ে যাওয়া সেই সহস্র মানুষের কাছে ক্ষমা চাচ্ছি। ইলিয়াস আলী আমান আজমি সহ যারা গুম হয়ে দীর্ঘদিন যাবৎ যারা গুম হয়েছিলেন, আমরা আজকে এখানে আমাদের সেই দর্শিতা বোনদের স্মরণ করছি। নুসরাত তনুদের তাদেরকে আজ পর্যন্ত ন্যায় বিচার আমরা দিতে পারিনি। আমরা এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম যে রাষ্ট্র পরিবর্তন এনে দিবে, কিন্তু গত 1 বছরে আমরা দেখেছি বগুড়ায় আমার বোনকে উত্তপ্তের প্রতিবাদ করতে করায় তার বাবাকে জীবন দিতে হয়েছে। আমরা এমন একটি অবস্থা দেখেছি আমাদের এই স্বাধীন রাষ্ট্রে জুলাইয়ের পরও আমাদেরকে পিপল মার্ডারের মতো ঘটনা কুমিল্লার মুরাদনগরে ঘটতে দেখেছি, এবং আসামিদেরকে গ্রেফতার করা হয় একটি রাজনৈতিক দলের নেতারা থানা হেফাজত থেকে আসামিদেরকে ছিনিয়ে আনে। আমরা সেই 1 বছর পর আজকে আমরা 1 বছর পরে এমন অবস্থায় এসেছি, আমার শহীদ ভাই জসিমের কন্যা ধর্ষিত হয়েছে, বিচার পাইলে আত্মহত্যা করতে হয়েছে। আমরা লজ্জিত। আমরা আজকে এমন জায়গায় এসে শুধুমাত্র একটি কথা বলবো, শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ হয়ে উঠেনি 1 বছরও। আমরা আজকে এই জায়গায় 1 বছর পরে এসে আমরা দেখেছি মেঘপুরে কিভাবে আমাদের বাইরেকে পাথরের আঘাতে হত্যা করা হয়েছে, কিন্তু ন্যায় বিচার পাচ্ছি না। তারপরও বলছি আমরা লড়বো, এনসিপি লড়বে এই দেশের সকলের অধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য, মানবিক মর্যাদার জন্য এনসিপি লড়বে। আমরা বলছি সর্বোপরি একটা কথা বলতে চাচ্ছি, আমরা দুর্বল নয়, এনসিপি দুর্বল নয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য বুক পেতে দিয়ে লড়াই করব। সর্বোপরি শেষ লাইনে একটা কথা বলবো, জুলাইয়ের 1 বছর পরে এসে আমরা দেখছি আমাদের সেই আবেগের জায়গা সমন্বয়ক বৈষম্য বিরোধী শব্দটাকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের আবেগকে বিতর্কিত করার চেষ্টা করছে। এখানে দাঁড়িয়ে আমি বলছি, আমি আব্দুল রহমান মাসুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক, এবং আমি আপনার মতো অত্যাচারী যত মনে নাই আমার এই সমন্বয়ক পরিচয় আমার জন্য গ্রহণ, বৈষম্য পরিচয় আমার জন্য গ্রহণ, তারাই বিতর্কিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। ধন্যবাদ জননেতা আব্দুল রহমান মাসুদ। সুপ্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজনীতি করে সংগ্রাম করে উঠে আসা নেতৃত্ব, আমাদের বিপ্লবী নারী নেতৃত্ব নাহিদা সারোয়ার চৌধুরী নিভা। নাহিদা সারোয়ার চৌধুরী নিভাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করি। প্রিয় আমার বাংলাদেশি ভাইয়েরা, আমার বাংলাদেশি বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি 3 আগস্ট আপনাদের সামনে। গত বছর এই দিনে 1 দফা ঘোষিত হয়েছিল যে স্থান থেকে। প্রিয় আমার বাংলাদেশি ভাইয়েরা, বোনেরা, মানুষ চায় আমরা সেই 3 আগস্ট নিয়ে কথা না বলি, আমরা জুলাই নিয়ে কথা না বলি। আমরা বলতে চাই আমরা কিভাবে ভুলে যাই আমার ভাই 2 হাত প্রসারিত করে দাঁড়ায় গেছিল। আমরা কিভাবে ভুলে যাই শহীদ ইয়ামিনকে
দিয়েছে, কিন্তু কোন মানবিক মর্যাদা দেয়নি, কোন নাগরিক মর্যাদা দেয়নি। কিন্তু আমাদের তাদেরকে এই রাষ্ট্রকে তাদের দরজায় নিয়ে যাইতে হবে। আপনারা কি পারবেন এই রাষ্ট্রকে তাদের দরজায় নিয়ে যাইতে? প্রিয় আমার বাংলাদেশি বোনেরা, এই যে আমার বোনেরা আপনারা সামনে বসে আছেন, আমরা গিয়েছিলাম এই জুলাইয়ে আমাদের বোনদের কাছে। আমাদের বলা হয় আমাদের বোনেরা নাকি রাজনীতি বুঝে না। আমরা গিয়েছিলাম সেই নারীর কাছে, সেই নারী তার মেয়েকে আমাদের হাতে তুলে দিয়েছিল, বলেছিল ওকে সাথে নাও। আমরা গিয়েছিলাম সেই নারীর কাছে, সেই নারী একটা পদ রান্না করেছিল, শাক, সেই শাক দিয়ে সে আমাদের খাওয়াইতে চাইছিল। সেই নারীকে গিয়ে জিজ্ঞাসা করেন সে কি রাজনীতি বুঝে কিনা, সে কি নতুন সংবিধান বুঝে কিনা, সে কি জুলাইয়ের বিকাশ চায় কিনা। প্রিয় আমার বোনেরা, আমরা দেখলাম আমরা খাইতে পারি না, আমরা পড়ার জায়গা পাই না। আমাদের জিজ্ঞাসা করা হয় তুমি কি হিন্দু না মুসলমান। আমরা দেখলাম আমাদের জমি নাই, আমাদের মাথা ঠেকানোর জায়গা নাই। আমাদের বলা হয় তুমি কি চাকমা মানব বাঙালি। আপনাদের বলে দিতে চাই আমরা সবাই মুসলিম, আর আপনারা আছেন জানেন যারা আমাদের মানবিক মর্যাদা আমাদের দিতে চান নাই, কিন্তু আমরা আমাদের মানবিক মর্যাদা আদায় করে থাকবো। প্রিয় আমার বোনেরা, আপনারা মনে রাখবেন এই ভূমির প্রতিটা নারী বিপ্লবী, প্রতিটা নারী যোদ্ধা, এই যোদ্ধাদের আমাদের সামনে নিয়ে আসতে হবে। প্রিয় আমাদের তরুণেরা, আমাদের বলা হয় আমাদের নাকি বয়স কম, আমরা নাকি পারবো না রাষ্ট্র চালাতে। আরে ওই রিয়াজকে গিয়ে জিজ্ঞাসা করে আসেন যে আমাদের জন্য জীবন দিয়েছে, মনে করেন সেই শহীদরা গাছের স্মৃতি। আমাদের কিসের বয়সের ভয়? আমাদের পথ দেখায় গিয়েছে পাগান ফাইয়াজ, আমাদের পথ দেখায় গিয়েছে আবু সাইদ। আমাদের কি কোনো বয়সের ভয় আছে? প্রিয় আমার বাংলাদেশি ভাইয়েরা, আমার বাংলাদেশি বোনেরা, আমরা কি কাউকে ভয় পাই? আমরা কি বিচার চাই জুড়ে? আমরা কি মৌলিক সংস্কার চাই? আমরা কি নতুন সংবিধান চাই? প্রিয় আমার বাংলাদেশি ভাইয়েরা, আমার বাংলাদেশি বোনেরা, মনে রাখবেন এই রাষ্ট্রের দরজায় দরজায় যেদিন আমরা এই রাষ্ট্রকে হাজির করতে পারবো না, ততদিন আমাদের যুদ্ধ শেষ হবে না। আমরা সেই দিন বলবো আমরা নারীরা নিরাপত্তা পেয়েছি। যেদিন খুনি যদি বসুন্ধরারও হয়, দর্শনকারী যদি কোনো অলিগার্ক হয়, কোনো বসুন লড়াই হয়, কোনো দর্শনকারী যদি কোনো নিরাপত্তা বাহিনীর হয়, দর্শনকারী যদি কোনো রাজনৈতিক দলের হয়, সেই বিচারে আমরা আদায় করে ছাড়বই। আপনারা কি এই নতুন রাষ্ট্র চান? নতুন বাংলাদেশ চান? আমাদের সাথে হাতে হাত মিলে আপনারা কি নতুন রাষ্ট্র গঠন করবেন? আপনারা কি গোলামি করতে চান না আজাদি চান? গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ইনকিলাব। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনগণ, পাহাড় থেকে সমতল, সাগর থেকে চরাঞ্চল, শহর থেকে মফস্বলে ছড়িয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টি তার প্রধানত্বের এই শহীদ মিনার। সংগ্রামী জনতা, এর পরাজয় আপনাদের সম্মুখে বাস্তবে নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব জনতার ডাক্তার তসলিম জারা। প্রিয় সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় গত মাসে দেশের প্রায় প্রত্যেকটা জেলায় গিয়েছি, যেখানে আপনারা আপনাদের স্বপ্নের কথা বলেছেন,
সমস্যার কথা বলেছেন। আমাদের রাজনীতি আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি। প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা শুনেছি চিকিৎসা ব্যবস্থা আপনাদের সাথে কিভাবে বৈষম্য করছে, কিভাবে আপনারা কিভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়। আমরা এমন ব্যবস্থা গড়ে তুলব যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকে, ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকে, আর কখনো আপনাদের স্বাস্থ্য তথ্য হারাবে না। ফলে অপ্রয়োজনীয় টেস্ট করা কমবে, ভুল চিকিৎসার সম্ভাবনাও কমবে। আমরা প্রাথমিক স্বাস্থ্যকে শক্তিশালী করে গড়ে তুলব যাতে আপনাদের এলাকায়, আপনাদের ঘরের কাছে আপনারা মানসম্মত চিকিৎসা পান। আমরা মানসিক স্বাস্থ্যের প্রসার ঘটাবো। অন্তর্ভিত্তিক বৈষম্য দূর করতে আমরা বিভিন্ন অঞ্চলে হৃদরোগ এবং ট্রমা এবং অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করব। চিকিৎসার অভাবে যাতে কেউ কারো প্রাণহানি, অহেতুক প্রাণহানি না হয় এমন চিকিৎসা ব্যবস্থা আমরা গড়ে তুলব। আমাদের অর্থনীতি এমন হবে, কল্যাণমুখী অর্থনীতি হবে যেখানে সকলের কর্মসংস্থান নিশ্চিত হবে। শুধুমাত্র কর্মসংস্থান না, যেখানে একটা চাকরি নিশ্চিত হবে, মর্যাদাপূর্ণ চাকরি নিশ্চিত হবে, এমন কর্মসংস্থান নিশ্চিত হবে। শুধুমাত্র বেতন খেয়ে পড়ে বাঁচার অবস্থা এমন কর্মসংস্থান আমরা চাই না। এমন কর্মসংস্থান চাই যেখানে নাগরিকের মর্যাদা থাকবে এবং ভালো করে বাঁচার সুযোগ দিবে। আমরা কর কাঠামো ন্যায্যভাবে গেলে সাজাবো যাতে করে ধনী গরিবের বৈষম্য দূর হয়। আমরা এমন রাজনীতি করব যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে, প্রত্যেকটা তরুণ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। আমরা দেশ করতে জেলায় কংগ্রেসের প্রত্যেকটা জেলায় দেখেছি তরুণেরা কতখানি উচ্ছ্বাস, কতখানি উদ্দীপনা নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন। তারা ভাবছেন দেশের কথা, তারা স্বপ্ন দেখছেন দেশ পরিবর্তন হবে, তারা দেশটা পরিবর্তন করবে। কিন্তু বারবার আমরা শুনছি তরুণদেরকে হেয় করা হচ্ছে, ছোট করা হচ্ছে, তরুণরা দেশ নিয়ে বোঝে না, তারা পরিবর্তন আনতে পারবে না। কিন্তু ঠাকুরগাঁয়ের লামিনীর স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল, সিরাজগঞ্জের যুবাইকে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল। এখন যে প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে, যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, সেটা আমাদের লালন করতেই হবে। আমাদের তরুণ প্রজন্মকে আর আশাহত করা যাবে না, তাদের স্বপ্ন ভঙ্গ করা যাবে না, তাহলে যাতে আবার সংকটের মুখে পড়বে। তরুণদের স্বপ্ন লালন করতেই হবে এবং তরুণদের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে। আমরা এমন রাজনীতি করব যাতে করে নারীরা সক্রিয় অংশগ্রহণ করতে পারে। ভোলার সুমাইয়া যখন রাজনীতি করতে আসে তখন তার বাবা মার চিন্তা করতে হবে না রাজনীতিতে আমার মেয়েটা নিরাপদ থাকবে কিনা। সুমাইয়া রাজনীতি করতে পারবে, দেশের জন্য সক্রিয়ভাবে রাজনীতি এবং দেশ গঠনে অংশগ্রহণ করতে পারবে। আমরা এমন রাজনীতি করব যেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা দেশ গঠনের ভূমিকা রাখতে চান, যারা নির্বাচনে ভোট দিতে চান, তাদের সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করব। আমরা এমন রাজনীতি করব যেখানে সকল নাগরিকের অধিকার সংরক্ষিত থাকবে, সমুন্নত থাকবে। কোন দলের, কোন পক্ষের, কোন গোষ্ঠীর, কোন পরিবারের কাছে দেশের স্বার্থ আসতে থাকবে না। দেশ হবে সকল নাগরিকের, সেই রাজনীতি আমরা করব। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর কাসিম জারা। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য দিবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আলী, তরুণ নেতা আরিফুল ইসলাম আদিকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আমাদের নেতৃবৃন্দরা, অভ্যুত্থানের নেতৃত্ব, সাংবাদিক ভাইরা, ছাত্র নেতৃত্ব, যুব শ্রম নেতৃত্ব, সবাইকে বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, এই ভূখণ্ডের মানুষ স্বাধীনতার জন্য শতকের পর শতক লড়াই করেছে, সংগ্রাম করেছে, 190 বছর আন্দোলন করে ব্রিটিশ থেকে মুক্ত হয়েছে, পাকিস্তানের সময় বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, বাংলাদেশ স্বাধীন করেছে সাম্য মানবিক মর্যাদার
জন্য। কিন্তু আমরা দেখতে পেলাম স্বাধীনতার পরবর্তী 54 বছরে এই বাংলাদেশ, এদেশের আপাতত কৃষক শ্রমিকের জনতা না হয়ে এই বাংলাদেশ গুটি করে ক্ষমতা কাঠামোর এই 300 জনের কিংবা ক্ষমতাশালী পুলিশের কিছু অফিসার, সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কিংবা কিছু সচিব, কিছু এলিটের রাষ্ট্রে রূপান্তর হয়েছে। এই রাষ্ট্র রূপান্তর হয়েছে গুজরাটের, এই রাষ্ট্র রূপান্তর হয়েছে এসালামদের, সালমানের রহমানদের, যারা লক্ষ লক্ষ কোটি টাকা ওই শ্রমিকদের রক্ত ঘামের পয়সা, রক্তের মতন রক্ত পিপাসুদের মতো বিশেষ বিশেষ লক্ষ কোটি টাকা তারা চুরি করে কানাডায় বেতন করে বাড়ি জমিয়েছে, আর এই বাংলাদেশকে একটি চুরিহীন রাষ্ট্রে পরিণত করেছে। 2000-এর অধিক শহীদের বিনিময়ে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমরা স্বাধীনতার মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু এই দেশের 18 কোটি মানুষের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। সংগ্রামী উপস্থিতি, এদেশের 8 কোটি মানুষ শ্রম শ্রেণীর যুক্ত। এদেশের নারীরা যে 50% নারী আছে, এই 50% নারী প্রত্যেকই শ্রমিক। কারণ এই নারীরা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর পর্যন্ত আপনার আমাকে স্নেহ মমতায় বাড়িয়ে তোলে, কিন্তু এই রাষ্ট্র এখনো নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে পারেনি, নারীর জন্য একটি সুরক্ষা বাংলাদেশ এখনো দিতে পারেনি। আমরা বলতে চাই, বাংলাদেশে 85% শ্রমিকের এখন পর্যন্ত স্বীকৃতি এবং সুরক্ষা নেই। বাংলাদেশে আমরা প্রত্যেকটি শ্রমিকের স্বীকৃতি আমরা আদায় করতে চাই। যে বাসের হেল্পার, যে রিক্সা চালক, যে গরিব কৃষক, যে কর্মকর্তা কর্মচারী, প্রত্যেকটি শ্রমিকের রাষ্ট্রের স্বীকৃতি আদায় করতে হবে। আমরা এই বাংলাদেশে দেখতে পাই, বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হওয়ার পরে 8 থেকে 10,000 টাকা বেতনের চাকরি করতে হয়। আর যে 8 থেকে 10,000 টাকা বেতনের যে চাকরি করে, সেখানে যে সিএ থাকে, যে এমডি থাকে, তার বেতনের পরিমাণ হয়ে থাকে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা। আমরা চাকরির ক্ষেত্রে লক্ষ লক্ষ বেতনের কর্মক্ষেত্রে ঢোকার ক্ষেত্রে জাতীয় ন্যূনতম মজুরি প্রত্যেকটা মানুষের জাতীয় ন্যূনতম মজুরি আন্দোলনে নিশ্চিত করতে হবে। সংগ্রাম উপস্থিতি, আমাদের মায়েরা গৃহস্থলীতে যে কর্ম করে, সংসার পরিচালন করে, সেই মায়েদের মাতৃত্বকালীন ছুটি এই রাষ্ট্র 6 মাসও দেয় না। অতএব কর্মক্ষেত্রে নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস থেকে বাড়িয়ে 2 বছর পর্যন্ত আমাদের করতে হবে। একটি নিরাপদ দেশের জন্য, একটি নিরাপদ রাষ্ট্রের জন্য, যে রাষ্ট্রে প্রত্যেকটি নারী সম্মানের সাথে বসবাস করবে। আমাদের মায়েদের জন্য আরেকটি কথা না বললেই নয়। আমরা দেখি আমাদের জাতীয় জিডিপিতে নারীরা গৃহস্থলীতে যে কাজ করে, সেই কাজের কোন স্বীকৃতি নয়। জাতীয় নাগরিক পার্টি আগামী বাংলাদেশে প্রত্যেকটি মায়ের গৃহস্থলীতে যে কর্ম করে, সংসার প্রতিপালন করে, এই প্রত্যেকটি কাজের জাতীয় স্বীকৃতি দিয়ে লাগবে এবং জাতীয় জিডিপিতে সেটা অন্তর্ভুক্ত করে থাকবে। সংগ্রাম উপস্থিতি, আরেকটি কথা না বললেই নয়। বাংলাদেশে গত 15 বছরে এই খুনি আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে। এখনো আমাদের খুনি হাসিনাকে দিল্লির আশ্রয় দিয়ে এদেশের সার্বভৌমত্বকে এখনো হুমকিতে ফেলছে। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। যদি এই প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি আমাদের গণপ্রতিরক্ষার ব্যবস্থা নির্ধারণ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নাগরিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে।
রূপান্তরের জন্য আমরা আপনাদের কাছে দোয়া করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী ছাত্র জনতা, এনসিপি, কৃষকের, শ্রমিকের, দলিতের, এদেশের প্রতিটি জনগোষ্ঠী, এদেশের আপামর জনসাধারণের সংগ্রামী ছাত্র জনতা এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন এনসিপির শহীদ গ্রন্থ, এনসিপির আমাদের সকলের পরিচিত নেত্রী সমন্থা শর্মী বক্তব্য নিয়ে আসছেন। সমন্থা শর্মী, আমরা এই মুহূর্তে দেখছি যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমার আন্তরিক সালাম দিয়ে শুরু করব। আজকে আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা, যারা জুলাই অভ্যুত্থানে নিজেদের সর্বোচ্চটুকু ত্যাগ করে আজকের এই দিনটি আমাদের সামনে উপহার দিয়েছেন। আজকে 3 অগস্ট, গত বছর এই 3 অগস্টে আমরা একই সাথে এক বুক ভরা আশঙ্কা এবং এক বুক ভরা আশা নিয়ে এই শহীদ মিনারে অবস্থান করছিলাম। আপনাদের সামনে বলতে চাই, এই মঞ্চে এবং এই চত্বরে যারা উপস্থিত আছে তাদের সাথে গত 1 বছরে প্রাণের সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু এও সত্য, এই শহীদ মিনারে গত বছর উপস্থিত থেকেও আমরা একে অপরকে চিনতে পারি নাই। কিন্তু এই গণঅভ্যুত্থান আমাদের সকলের প্রাণকে একত্র করে দিয়েছে। আপনাদের সাথে আমাদের আত্মিক সম্পর্ক কখনো মোছার নয়। শহীদের আকাঙ্ক্ষা দিয়ে, শহীদ পরিবারের চাওয়া দিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি গড়ে উঠছে। আহতদের পরামর্শের ভিত্তিতে এনসিপি গড়ে উঠছে এবং সেই সাথে প্রতিটি জেলায় যত ভাই বোনেরা রাস্তায় নেমে এসেছিলেন, যত শহীদ পরিবারেরা আমাদের সাথে দেখা করার জন্য আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলেন, সকলের সাথে আমরা দেখা করে এসেছি। এবং আমরা এও বলতে চাই, আমরা বাতাসে আধ্যাত্মিক মর্যাদা বুঝি। প্রতিটি জেলার বাতাস আমাদের গায়ে লেগেছে, প্রতিটি জেলার অভ্যুত্থানের বাতাস গায়ে নিয়ে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছি এবং প্রতিটি জেলার আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই আকাঙ্ক্ষার ভিত্তিতে এনসিপি গড়ে উঠছে এবং এই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমাদের ইশতেহার আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করা হবে। আপনাদেরকে আজকে আমি 2টো বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন, এই গণঅভ্যুত্থান তৈরি হয়েছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং সেখান থেকে তৈরি হওয়া ধ্বংসপ্রাপ্ত একটা চাকরি ব্যবস্থান কেন্দ্র করে। বাংলাদেশে যতগুলো লড়াই সংগ্রাম আছে সবকিছু কর্মসংস্থানের ভিত্তিতে হয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্য নিয়ে হয়েছে। এই জায়গাগুলোতে যদি আমরা মনোযোগ দিতে না পারি, তাহলে আবার বাংলাদেশে গণঅভ্যুত্থান এবং বিপ্লব সংঘটিত হবে। আপনাদের সামনে আজকে একটি যুদ্ধের প্রস্তুতির ডাক নিয়ে আমরা এসেছি। শিক্ষা এবং স্বাস্থ্য, সেই সাথে আমাদের সংস্কৃতিকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আপনারা জানেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট দলটি বাংলাদেশের শিক্ষা এবং বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংসপ্রাপ্ত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহৃত করেছে। এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আপনাদের মুক্ত করতে হবে। আমরা এটা জানি, শিক্ষার সাথে হেডপদের সম্পর্ক। আমরা আমাদের বাংলাদেশে নতুন উদ্ভাবনী ক্ষমতা হেডপদের সাথে সম্পর্কিত করতে চাই। বাংলাদেশের শিক্ষা হবে সার্বজনীন। এই শিক্ষা শুধুমাত্র কতিপয় ব্যক্তিকে চাপে উঠা টুল হিসেবে ব্যবহৃত হবে না। এই শিক্ষা হবে প্রত্যেকটা মানুষের। ওই পথ শিশুর বাবা, যে পথ শিশু এই অভ্যুত্থানে নিজের প্রাণ দিয়ে দিয়েছে। আমরা সকলের জন্য সার্বজনীন শিক্ষা ব্যবস্থা আনবো, এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করছি। এবং সেই সাথে
বাংলাদেশের এই আওয়ামী লীগ বাংলাদেশের সংস্কৃতিকে, বাংলাদেশের মাটি ও মানুষের সংস্কৃতিকে পুনর্জিত করে এখানে রাষ্ট্রীয় রসায়নে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা দেখেছি বিদেশের অনেক সংস্কৃতি আমাদের দেশে আনার চেষ্টা করেছে। আমরা দেখেছি বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে একটি এমন সংস্কৃতি গড়ে তোলা হয়েছে যেখানে আমাদের মাইক বাঙালি গান নাই, যেখানে আমাদের আব্দুল করিমরা নাই, যেখানে আমাদের রমেশ শিল্লা নাই। আমরা এমন সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে আমাদের গণ-অভ্যুত্থানের কথা লেখা থাকবে, যেখানে আমাদের গণ-অভ্যুত্থানের সংস্কৃতি লেখা থাকবে। এবং সেই সাথে আপনাদের সামনে একটা ঘোষণা দিতে চাই, বাংলাদেশের বাংলার ইতিহাসিক শেখ হাসিনার বিচার আমাদের সকলে মিলে আদায় করে থাকতে হবে। এই শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে বিচারের আওতায় আসবে। আমরা এই যুদ্ধের আহ্বান নিয়ে আপনাদের কাছে এসেছি, কারণ আমরা মাঠ ছেড়ে যাই নাই, রাজপথ ছেড়ে যাই নাই এবং রাজপথ ছেড়ে যাব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত মুখ্য সমন্বয়ক সংগ্রামী নেতা মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি। মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি। তার বক্তব্যে আরও কিছু বিষয় শুনেছি। তারা বলছে যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি এবং আওয়ামী লীগের পোস্টে কোনো ছাড় দেওয়া হবে না, আর সেটি কিন্তু তার বক্তব্যে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আছেন গণ-অভ্যুত্থানের শহীদদের পরিবার, উপস্থিত আছেন আমার সহযোদ্ধা আহত ভাইরা, উপস্থিত আছেন রাজনীতির সহযোদ্ধারা, মা বোনেরা, রাত থেকে আমার ভাইয়েরা যেখানে উপস্থিত হয়েছেন, আপনারা ঢাকাতে আসছে, সারা বাংলাদেশ থেকে উপস্থিত আছেন এনসিপিকে পর্যবেক্ষণকারী বিভিন্ন আমাদের ভাই এবং বোনেরা, যারা নতুন রাজনীতিতে আমাদের একীভূত হবেন, ভবিষ্যতে আমাদের সহযোগিতা হবেন। উপস্থিত আছেন আলেম ওলামা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে, রবিদাস থেকে, পাহাড়ি সাঁওতাল থেকে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ভাই এবং বোনেরা, সবাইকে আজকে এই শহীদ মিনারের শুভেচ্ছা জানাচ্ছি। এই শহীদ মিনার থেকেই শুরু হয়েছিল ঐতিহাসিক এক দফার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন সম্ভাবনা, যে সম্ভাবনার মধ্য দিয়ে বাংলাদেশ একটি বিশ্ব মঞ্চে নতুনভাবে হাজির হবে। আমি প্রথমেই রাজার যারা অধিবাসী বিভিন্ন ক্ষেত্রে নিপীড়নের শিকার হচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় নিপীড়িত হয়ে মারা যাচ্ছে, তাদের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনার মধ্য দিয়ে আমার বক্তব্যমালা শুরু করছে। সম্মানিত সহযোগিতা এবং উপস্থিতি, আপনারা জানেন আমাদের যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদেরকে শুধু একটি দেশের দাস বানিয়ে রাখা হয়েছিল। এই দাসের মূল্য স্বরূপ আমার ভাই বোনদেরকে খুন করে ভারত সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছিল। কিন্তু আমরা গণ-অভ্যুত্থান পরবর্তী বিশ্ব মঞ্চে নতুনভাবে বাংলাদেশকে হাজির করতে চাই। বিশ্ব মঞ্চে বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে, তরুণ প্রজন্মের যে সম্ভাবনা রয়েছে, আমাদের নারীদের যে সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের বৈচিত্র্যের যে সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের কৃষ্টি কালচারের যে সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের মুসলমানদের যে সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের ইসলামিক জনগণের যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলো আমরা বিশ্ব মঞ্চে হাজির করতে চাই। এই উপস্থিতি, বাংলাদেশ যদি বিশ্ব মঞ্চে হাজির হয়, সেইখানে নতুনভাবে আমরা চিন্তা করব। কোন দাস ভিত্তিক বিশ্ব মঞ্চে আমরা বিশ্বাসী নয়। আমরা সমতা, ন্যায্যতা, অধিকারের প্রশ্নে কোনো আকস্মিকভাবে বিশ্ব মঞ্চে উপস্থিত হতে চাই। আমরা আমাদের এখানে রোহিঙ্গা সংকট থেকে শুরু করে গাজা সংকট, কাশ্মীর সংকট, ইয়ামিন সংকট থেকে শুরু করে বিশ্বের যে জায়গায় নিপীড়িত মানুষ রয়েছে, তাদের সাথে আমাদের পররাষ্ট্রনীতির প্রথম ধাপ সংযোগ হবে। বিশ্বের যারা মুসলিম জননেতা রয়েছে, বিশ্বের যারা নিপীড়িত মানুষ রয়েছে, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন বিশ্ব মঞ্চে স্থাপিত হতে যাচ্ছি, বিশ্ব মঞ্চে নিজেদের জয়গান করতে যাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশে আমরা
গত 50 বছরে কোন একটি দল বলি, দুটি দল বলি, সংবিধান বলি, সর্বক্ষেত্রে এক বা দুটি দেশ বা তিনটি দেশ বা বিদেশি সাহায্য নির্ভর বা জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিল রয়েছে সেগুলোর বাহিরে গিয়ে পৃথিবীতে অন্যান্য রাষ্ট্রকে বিরাজ করে সেই বিরাজমান রাষ্ট্রগুলোর সাথে আমরা কখনো সম্পর্কের ভিত্তিতে নতুন একটি দেশকে চিন্তা ভাবনা করতে পারবো তা পলিটিক্যাল যারা কমিউনিটি রয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, তাদের মধ্যে সেই মনোমততে আমরা কখনো সেই সুবুদ্ধির উদয় দেখি নেই। আমরা নতুন বাংলাদেশের জন্ম দিতে চাই বিশ্বমঞ্চে, যেখানে নিপীড়িত মানুষের সাথে সংযোগ হবে, আমাদের সার্বভৌমত্ব নিয়ে, আমাদের অধিকার নিয়ে, আমাদের নতুন নতুন বয়ান নিয়ে বিশ্বের সেই সিকিউরিটি কাউন্সিল হোক, যেই কোনো মহল আসুক, যদি আমাদের অধিকার প্রশ্ন, আমাদের ন্যায্যতার প্রশ্নে তারা কোনো কথা বলতে চায়, তা ভিত্তিতে আমরা কোনো আপোষ নয়। নতুন বাংলাদেশ, নতুন বিশ্বমঞ্চ গঠনে আমরা নতুনভাবে আবির্ভূত হব। সংগ্রামী জনতা এবং উপস্থিতি, আপনারা জানেন দক্ষিণ এশিয়াতে আমরা একটি জাতিগত বৈষম্যের মধ্য দিয়ে যাচ্ছি। এখানে দরিদ্রদেরকে নিপীড়ন করা হয়েছে, মুসলমানদেরকে নিপীড়ন করা হচ্ছে, বাঙালিদেরকে নিপীড়ন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় যারা জাতিগোষ্ঠী রয়েছে তাদেরকে নিপীড়ন করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার যে শান্তি প্রতিষ্ঠা, আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা, সেখানে বাংলাদেশ নতুন করে এনসিপির নেতৃত্বে নতুনভাবে নেতৃত্ব গ্রহণ করতে চায়। সর্বশেষ যে কথাটি বলবো, আমরা একটি ন্যায্যতা এবং সমতা, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে একটি ফরেন পলিসি চাচ্ছি। আমরা কোনো রাজনীতিক ফরেন পলিসি চাচ্ছি না। এবং আমাদের যে ভাইয়েরা বিদেশে ডায়াসপোরার মধ্যে রয়েছেন, বিদেশে চাকরি করতে বাইরে এবং বাংলাদেশের রেমিটেন্স পাঠাচ্ছেন, আমরা সেখানে একটি কাব্যিক ভাষায় বলবো। কবি বলেছিলেন, যেখানেই বসন্ত তোমার সেখানেই সীমান্ত আমার। আমরা বলবো, যেখানেই বাঙালি আমার, সেখানেই মুসলমান আমার, সেখানেই বাংলাদেশিরা আমার, সেখানেই সীমান্ত আমার। আমাদেরকে যতটুকু সীমান্ত দিয়েছেন, আমরা যেখানে বাংলাদেশিরা বসবাস করে সবাইকে নিয়ে নতুন বিশ্ব গঠন করতে চাই। আমাদের সাথে থাকবেন। নতুন বিশ্ব মঞ্চে এনসিপির নেতৃত্বে জয়গান হবে, সেই ভরসা রাখুন। পরিশেষে যারা উপস্থিত হয়েছেন, লড়াইটা জারি রাখুন। আপনারা 1 বছর ধরে মাঠে আছেন, কোনো টাকা পয়সা ছাড়া, কোনো তদবির ছাড়া, কোনো টেন্ডারবাজি ছাড়া, কোনো চাঁদাবাজি ছাড়া। আপনারা নিরেট মানুষ, এই পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে, যদি পাপ থেকে মুক্ত হয়ে আপনাদের এই লড়াই ধরে রাখতে পারেন, ইনশাল্লাহ এই শহীদ মিনার থেকে আমরা গণভবনে গিয়েছিলাম। আগামীতে আজকে ইনশাল্লাহ নাহিদ ইসলামের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে, সারা বাংলাদেশে কর্মসূচির মধ্য দিয়ে এই শহীদ মিনার থেকে ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে গিয়ে সরকার গঠন করব। এই সরকার গঠনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতা কর্মীকে মাঠে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমরা দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি দলের মুখ্য সংগঠক, তিনি বক্তব্য রাখলেন। তিনি বলছিলেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণে গত 1 বছরে জুলাই যোদ্ধারা যারা রয়েছেন, জুলাইয়ে যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, তারা কিন্তু মাঠে ছিলেন, এখনো মাঠে রয়েছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা মাঠে থাকবেন বলছেন। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি, গত ফেব্রুয়ারি মাসে কিন্তু জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয়। নতুন দল হিসাবে তারা যে শক্তি দেখাচ্ছে সেটি কিন্তু প্রশংসার দাবিদার বলছেন। যে স্থানীয় যারা নেতাকর্মীরা আসছেন তারা কিন্তু সেই কথা বলছেন। তারা বলছেন যে নতুন দল হিসাবে এইভাবে সবার মাঝে ছড়িয়ে যাওয়া কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটি কিন্তু দেখাতে পারেনি। জাতীয় নাগরিক পার্টি কিন্তু সেটি দেখাচ্ছে বলে তারা বলছেন যে আমরা এর আগে দেখেছি যে সামান্তা শারমিন কথা বলেছেন যে প্রতিটি জেলায়, সামান্তা শারমিন বলেছিলেন প্রতিটি জেলায় অভ্যুত্থানের বাতাস গায়ে লেগে তারা কিন্তু এখানে এসেছেন। জন আকাঙ্ক্ষার যারা রয়েছেন, জন আকাঙ্ক্ষা অনুযায়ী কিন্তু আগামীর বাংলাদেশ চলবে। আমরা কিন্তু এখন দেখছি যে দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তিনি বক্তব্য রাখছেন। আমরা এখন চলে যাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যতে। যারা কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না।
আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা ব্যক্ত কথা বলতে চাই, টেক্সাস থেকে জাতীয় হিংসা থেকে পাথরিয়া এনসিপি একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে দেখায়, আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। এনসিপির কর্মী এবং সহযোদ্ধারা পরবর্তীতে আবার আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আমাদের যদি জীবনও চলে যায়, আমরা তাদের দিক নির্দেশনা বাস্তবায়ন করব। ইনকিলাব, 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 ইনকিলাব। কথায় কথায় সংরক্ষণ, এই দেশ সমর্থে, এই দেশ সমর্থে এনসিপি, এনসিপি। ধন্যবাদ। আমরা দেখছিলাম যে দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি কথা বলছিলেন। তিনি বলছিলেন যেটি যে পথে পথে আজকের যে এই জনসভায় বা আজকের যে সমাবেশে এসে কিন্তু নেতাকর্মীদের বাধা দিয়ে দেওয়া হচ্ছে, সেটি কিন্তু তিনি অভিযোগ করছিলেন এবং কি বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত যে নেতাকর্মী আজকের যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং হচ্ছে সদস্য সচিব যে আক্তার হোসেন রয়েছেন, যে নির্দেশনা দিবেন এই নির্দেশনাগুলো পালন করবেন। হ্যাঁ, এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক সাজিজ আলম রয়েছেন, তিনি কিন্তু এখন কথা বলবেন। এর আগে কিন্তু আমরা দেখেছি যে হাসনাত আব্দুল্লাহ যেটি বলছিলেন যে কেউ কেউ ভয় দেখানোর যে বা হুমকি দিচ্ছেন, সেটি এই হুমকি বা ভয় দেখানোর কিন্তু পিছু হটবেন না এনসিপি নেতাকর্মীরা কিন্তু কোনোভাবে পিছু হটবেন না। এনসিপি নেতাকর্মীদের দিকে কেউ যদি আঙ্গুল তুলে থাকায় সেক্ষেত্রে রাজনৈতিকভাবে সেটি মোকাবেলার ঘোষণা দিয়েছেন। আমরা এখন সাজিজ আলম বক্তব্য দিচ্ছেন, আমরা চলে যাচ্ছি সাজিজ আলমের বক্তব্যের দিকে। আজ থেকে 1 বছর আগে এই মঞ্চে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বার্থে খুনি হাসিনার পতন ঘটানোর ঘোষণা দেওয়া হয়েছিল। 1 বছর হয়েছে, কাঙ্ক্ষিত অধিকার পাইনি। আমরা আর হতাশার কথা বলতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা যে অধিকারগুলো পেতে চাই, যেভাবে বাংলাদেশকে দেখতে চাই, আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি। 1 বছর আগে এই মঞ্চে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যারা ছিল, তাদের মধ্যে অনেকে আজ এখানে শহীদ পরিবারের সদস্য হিসেবে আছে, অনেকেই এখানে আহত যোদ্ধা হিসেবে আছে। আমরা এই মঞ্চে আজ আমার শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি। আহত যোদ্ধাদের রক্ত ঝরার বিচার চাইতে এসেছি। যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের রক্ত ঝরিয়েছে, সেই সন্ত্রাসীদের বিচার চাইতে এসেছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি। আমরা আমাদের অসহায় শহীদ পরিবারগুলো, একমাত্র অবলম্বন হারানো শহীদ পরিবারদের পুনর্বাসন চাইতে এসেছি। আমরা আমাদের আহত যোদ্ধাদের তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অধিকার চাইতে এসেছি। আমরা আজকে এই মঞ্চে কষ্ট করে বলতে চাই, এই মাস করে যে সংবিধান একটা দলের সংবিধান ছিল, যে সংবিধানের ড্রাফট আরেকটা দেশ থেকে পাস হয়ে এসেছে, সেই মুজিববাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না। আমরা আজকের এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে তুলে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের যে লড়াই, এই লড়াই শুধু শ্রমিকের জন্য লড়াই না। ওই 2009 সালে বিডিআর পরিকল্পিত হত্যাকাণ্ডে যাদের হত্যা করা হয়েছে, তার পিছনে প্রত্যেক কুশলীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আজকে আমরা এই মঞ্চে হাজির হয়েছি।
ওই শাপলা চত্বরে 13 সালে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের পিছনে যারা কাজ করেছিল, সে সকল খুনিদের বিচার চাইতে আজকে আমরা এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। বাংলাদেশের আপামর ছাত্র জনতা, আমাদের সংগ্রামী সহযোদ্ধারা, আমরা শুধু আপনাদের স্পষ্ট করে একটা জিনিস বলি, এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, ইসলাম বিদ্বেষের জায়গা হবে না। এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না, তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না। এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কোন দালালকে আর ক্ষমতার চাটুকারিতা করে পার পেতে আমরা দিব না। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। আপনারা যেমনটি শুনছিলেন যে সাজিদ আলম বলছিল গত 1 বছর কাঙ্ক্ষিত অধিকার কিন্তু পাওয়া যায়নি। সেটা বলেছিল অন্য দেশ থেকে চাপিয়ে দেওয়া যে সংবিধান, সেই সংবিধান কিন্তু চায় না বলেছেন সাজিদ আলম। এর সাথে বলেছেন যে বাংলাদেশে ইসলামোফোবিয়া বিরুদ্ধে যে রয়েছে সেটির বিরুদ্ধে কিন্তু জনগণকে জাগ্রত হওয়া বলছে। একই সাথে কোনো জঙ্গি আস্তানা বাংলাদেশ হবে না বলেও কিন্তু সোচ্চার করেছেন সাজিদ আলম। আমরা দেখতে পাচ্ছি সমাবেশে কিন্তু শুরু থেকেই সমাবেশে 4টা থেকে শুরু হওয়ার পর থেকে দেখেছি যে পুরো শহীদ মিনারে যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে। আমরা এখন দেখছি যে সদস্য সচিব আক্তার হোসেন তিনি কিন্তু বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ গত বছর 3 আগস্ট শহীদ মিনারে যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে উপস্থিত থাকার ভাগ্য আমার হয় নাই, কিন্তু আমি হৃদয় দিয়ে অনুভব করি গত বছর শহীদ মিনারে যে সমাবেশ হয়েছিল সেটা নিছক কোনো জনসমাগম ছিল না। বাংলাদেশের লাখো কোটি মানুষের শোক এবং শপথের সম্মিলন ছিল গত বছরের সমাবেশ। ভাইরা আমার, 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশে যে নতুন প্রজন্মের জন্ম হয়েছে, যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে, সেই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী এমন, যদি কোনোভাবে বাংলাদেশের কোনো কোণে কোনো বিপদ আসতে থাকে, এই প্রজন্ম জীবন দিয়ে সেই বিপদ মোকাবেলা করবে। ভাইয়ের আমার, নতুন যে প্রজন্মের জন্ম নিয়েছে, যে রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে, আমরা এমন ভাবে নিজেদেরকে তৈরি করেছি, আমরা নিজেরা নিজেদেরকে সব দিশার মধ্যে রাখতে বদ্ধপরিকর। ভাইয়ের আমার, বাংলাদেশের মানুষেরা যুগের পর যুগ ধরে যে বঞ্চনার শিকার হয়ে এসেছে, সেই বঞ্চনা থেকে মুক্তির জন্যই আমাদের শহীদেরা জীবন দিয়েছেন। আমাদের আহতরা এখনো পর্যন্ত তারা তাদের অপূর্ণাঙ্গ দেহ নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছেন। ভাইয়েরা আমার, নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে আমরা আর বিভাজনের রাজনীতি দেখতে চাই না। এই বাংলাদেশের মানুষ হিন্দু, বৌদ্ধ, মুসলমান, এই বাংলাদেশের মানুষ খ্রিস্টান, বিহারি, চাকমা, সাঁওতাল, আমরা তারও মধ্যে কোনো পার্থক্য করতে চাই না। ভাইরা আমার, বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়ার জন্য গত বছরে এই শহীদ মিনার থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের ঘোষণা দিয়েছিলেন আমাদের আহ্বায়ক। সেই ধারাকে সমুন্নত রাখতে
জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কারের কথা বলেছে। এই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যারা ক্ষমতায় এসেছে তারা জনগণের কাছে জবাবদিহি করে নাই। আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। বাংলাদেশের মানুষেরা বিগত সময়ে ক্ষমতা হস্তান্তরের সময়কালে একদলীয় যে কর্তৃত্ব দেখেছে, যে ফেসিবাদী আচরণ দেখেছে, প্রশাসনের যে দলীয়করণ দেখেছে, সামনের বাংলাদেশে আমরা আর তা চাই না। ভাইরা আমার, মৌলিক সংস্কারের প্রয়োজনে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে বাঁচাতে হবে। বাংলাদেশের বিচার বিভাগকে কোন দলের কর্তৃত্বের মধ্যে আমরা যেতে দেব না। বাংলাদেশের সচিবালয়ে যে নীতি নির্ধারণ করা হবে সেই নীতি যেন জনস্বার্থের পক্ষে হয়, সেটা সত্যতার সঙ্গে জনগণের কাছে উপস্থাপন করতে হবে। ভাইরা আমার, মৌলিক সংস্কারের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য তৈরি হয়েছে। আমরা হয়তো অনেক প্রত্যাশা নিয়ে ঐক্যমত্য কমিশনে গেছি। মৌলিক সংস্কারের যতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদকে কোন কাগজে বাঘে আমরা পরিণত হতে দেব না। ভাইরা আমার, সরকার জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ প্রণয়ন করবে। আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান রাখতে চাই, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে। জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক পাউডার করে এলএফও করে জুলাই সনদকে কার্যকর করতে হবে। ভাইরা আমার, জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকে বাস্তবায়ন করতে হবে। ভাইরা আমার, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যাতে বাংলাদেশে বাস্তবায়ন করতে হয়, সেই কারণে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে। ভাইরা আমার, নতুন বাংলাদেশের দৃষ্টিহারা ঘোষিত হবে। সেই নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশের সকল নেতাকর্মী, আমাদের যুব উইং, আমাদের শ্রমিক উইং, আমাদের ছাত্র ভাইয়েরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সহযোদ্ধা, সকলকে সজাগ থাকার আহ্বান দেখিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জননেতা আক্তার হোসেন। সংগ্রামী উপস্থিতি, দেশ গড়ার নতুন ইশতেহার জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকের এই যে আয়োজন, আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষ করে আজকে আমাদের যে আয়োজনে এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইশতেহার ঘোষণা করবেন। জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক, 24-এর অভ্যুত্থানের এক দফার ঘোষক, এই শহীদ মিনারে 3 আগস্ট এক দফার ঘোষক জননেতা নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্মানিত আহ্বায়ক জননেতা নাহিদ ইসলাম। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সংগ্রামী সমাবেশ এখন ইশতেহার ঘোষণা হবে, কেউ দাঁড়াবেন না, সবাই নীরবে যার যার জায়গা নিয়ে বসে পড়ুন। এখনই নতুন
ইশতেহার ঘোষণা হবে। মঞ্চের সামনে পিছনে যারাই আছেন আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে উপস্থিত জনতা সবাই বসে পড়ুন, মঞ্চের পিছনে কেউ দাঁড়াবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানে আমাদের আহত যোদ্ধাবৃন্দ এবং সারা দেশ থেকে আগত জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক ৩রা আগস্ট আমাদের 1 বছর পার হচ্ছে। এই ৩রা আগস্টে ঠিক 1 বছর আগে, ঠিক ৩৬৫ দিন আগে আমরা এই শহীদ মিনারে সমাবেত হয়েছিলাম। আপনাদের সহ বাংলাদেশের মানুষ, এই ঢাকা শহরের মানুষ নেমে এসেছিল এই শহীদ মিনারে। এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের সেই ঐতিহাসিক 1 দফা। এই ঐতিহাসিক 1 দফা কোন ব্যক্তির পক্ষ থেকে নয়, কোন দলের পক্ষ থেকে নয়, কোন সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নাই। সেই দিন 1 দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে। মানে 1 দফার প্রকৃত ঘোষক হলেন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতা এবং আমাদের শহীদ ভাই ও বোনেরা। আমাদের এই 1 দফা ঘোষণার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল। 1/11-এর সময় থেকে আওয়ামী ফ্যাসিবাদের ভিত্তি তৈরি করা হয়েছিল। 15-16 বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, ভোটাধিকার ছিল না, গুম খুন নির্যাতন, মানবাধিকার হরণ হয়েছে, গণহত্যা হয়েছে। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন 2024-এ শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সন্ত্রাসী ফ্যাসিস্ট পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি চালিয়ে আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছিল। আপনারা এই ইতিহাস সবই জানেন, আমি পুনরাবৃত্তি করব না। আজকে বাংলাদেশের জনগণ আর মেনে নিতে পারে নাই। বাংলাদেশের ছাত্ররা 9 দফা ঘোষণা করেছিল, কিন্তু আমরা দেখেছি এই 9 দফা এই ফ্যাসিস্ট সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়, কারণ এই ফ্যাসিস্ট সরকারি খুনের দায়ে দায়ী ছিল। ফলে বাংলাদেশের জনগণ নিজে দায়িত্ব নিয়েছিল, দায়িত্ব নিয়ে তারা 1 দফা ঘোষণা করেছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা দায়িত্ব এবং দলের রাজনীতির ঘোষণা দিয়েছিলাম। আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ঘোষণা দিয়েছিলাম। আমরা বলেছিলাম আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব যেখানে স্বৈরতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না, যেখানে ফ্যাসিবাদ আর কখনোই ফিরে আসতে পারবে না। আমরা জুলাই পদযাত্রায় দেশের বিভিন্ন জায়গায় বলেছি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, বন্দোবস্তের বিলোপ আমরা ঘটাতে পারিনি। আজকে 1 বছর পরে এসে আমরা আমাদের সেই সীমাবদ্ধতার কথা, আমাদের ব্যর্থতার কথাও আপনাদেরকে বলতে এসেছি। আমরা পারিনি সেই পুরনো সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান তৈরি করতে। আমরা পারিনি যে ফ্যাসিবাদী বন্দোবস্তের যে ক্ষমতার স্তম্ভ ছিল, যে দুর্নীতি পরায়ণ অলিগার ব্যবসায়ী ছিল, যে লুটেরা অর্থনীতি ছিল, সেই অর্থনীতিকে ভেঙে দিতে। আমরা পারি নাই যে ফ্যাসিবাদী ব্যবস্থার যে সাংস্কৃতিক ভিত্তি ছিল, গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে স্বৈরাচারের দোসররা ছিল তাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করতে। আমরা পারি নাই সেনাবাহিনী সহ প্রশাসনকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। আমরা আমাদের ব্যর্থতার কথা স্বীকার করেই আজকে আবার ওই শহীদ মিনারে সমাবেত হয়েছি আমাদের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করতে, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য শপথ নিতে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
এক বছর আগে, বিগত 1 বছর আগে 1 দফার ঘোষণায় আমাদের সাথে হয়তো অনেক পক্ষ ছিল, আজকে যারা নেই, আমরা আজকে দিনে তাদেরকে স্মরণ করছি। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইভেট, বিশ্ববিদ্যালয়, আমাদের নারীরা, আমাদের প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের সর্বোপরি শহীদ হয়েছে যে সকল ভাই ও বোনেরা, তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং আহত যোদ্ধারা এবং বাংলাদেশের প্রতিটি প্রান্তে যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছেন, তাদেরকে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি আনুষ্ঠানিকভাবে। এ বক্তব্য একটু দীর্ঘ হবে, আপনারা মনোযোগের সহিত শুনবেন। আমরা ভবিষ্যতে কি রাজনীতি করব, আমরা কেমন বাংলাদেশ তৈরি করতে চাই, তার রূপকল্প আছে আজকের এই বক্তব্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, আজ থেকে ঠিক 1 বছর আগে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতনের ডাক দিয়েছিলাম। ছাত্র শ্রমিক জনতার বিপুল আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করে এক অবিস্মরণীয় বিজয় অর্জন করেছিলাম। আমাদের সুস্পষ্ট 1 দফা দাবি ছিল, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ করে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই। কেবল এক ফ্যাসিবাদী শাসক হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনাকে জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই। বরং রাষ্ট্র সমাজে দীর্ঘদিনের জেঁকে বসে এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাদনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্বটা হাতে তুলে নিতে গত 28শে ফেব্রুয়ারি আমরা আপনাদের ছাত্র শ্রমিক জনতা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছি। গত 1 বছরে আপনারা লক্ষ্য করেছেন যে রাষ্ট্রের মৌলিক ও কাঠামোগত সংস্কারে বিভিন্ন শক্তিশালী পক্ষের বিরোধিতার মুখে এনসিপি আপনাদের পক্ষ থেকে মৌলিক সংস্কারের পক্ষে সুদৃঢ় অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি এই মৌলিক সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলা আমাদের পক্ষে সম্ভব হবে না। প্রিয় বাংলাদেশ, হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে আমরা এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলার নিপীড়িত কৃষক ও গণমানুষের দীর্ঘ লড়াইয়ের পরিণতিতে 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে। কিন্তু শোষণ ও বৈষম্য থেকে এদেশের গণমানুষের মুক্তি মিলেনি। ফলে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে 23 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় অর্থনৈতিক মুক্তি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আশায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু 1972 সালের মুজিববাদী সংবিধান ও তৎপরবর্তী বাকশালী অপশাসন, দুর্নীতি, দুর্ভিক্ষ ছিল মানুষের এই সুদীর্ঘ ত্যাগ এবং আকাঙ্ক্ষার প্রতি নিষ্ঠুর প্রতারণা। বাঙালি জাতীয়তাবাদের নামে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল একটি একমুখী ও স্বেচ্ছাচারী মতবাদ। তারপরে রাষ্ট্র গঠনের নানা চড়াই উৎসাহী পেলেও স্বাধীনতার 5 দশকেও একটি রাষ্ট্র আমরা তৈরি করতে পারিনি যা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে। বরং দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের সাথে বেপরোয়া ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্ববাসী দুর্নীতি, অর্থ পাচারকে রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। জুলাই 2024-এ ছাত্র শ্রমিক জনতার বিপুল গণবিস্ফোরণ ছিল দীর্ঘদিনের পুঞ্জীবিত এই অপশাসনের বিরুদ্ধে পরিবর্তনের গণরায়। আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা কেবল সরকার পরিবর্তনের জন্য ঘটেনি। যে ব্যবস্থার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ কায়েম হয়, আমরা সেই ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম। ফ্যাসিবাদ পতনের বছর পূর্তিতে এই জুলাই আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন, বাংলাদেশের আপামর ছাত্র শ্রমিক জনতা, আবার বৃদ্ধ বনিতা, চায়ের টঙের দোকান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চা শ্রমিক, আপনাদের সবার ভালোবাসায় সিক্ত হয়েছি। বাংলাদেশের প্রতিটি প্রান্তে আমাদের শহীদ পরিবার আর আহত ভাই বোনদের প্রত্যাশার কথা শুনেছি আপনাদের নিত্যদিনের সংগ্রাম, আকাঙ্ক্ষা ও স্বপ্নের কথা। আমাদের দলের জন্ম, এনসিপির জন্ম আপনাদের সকল শ্রম,
আমাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের অভিযোগ অনুযোগ প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর, আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ। তাই ঠিক 1 বছর পরে আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশে আমাদের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইশতেহার ঘোষণা করছি। আমাদের প্রথম দফাটি হল নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক। উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানের জনগণের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবেন। আমাদের এই নতুন রাষ্ট্র ব্যক্তির জীবন, জীবিকা, মর্যাদা, অধিকার সংরক্ষণ করবে। এই নতুন সংবিধান আমাদের রাষ্ট্রের আইন, বিচার ও নির্বাহ বিভাগের মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট বিভাজন ও ভারসাম্য নিশ্চিত করবে। আমরা জুলাই ঘোষণাপত্র, জুলাই সদনের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব। আমাদের দ্বিতীয় দফাটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার। এই জনপদের মানুষের উপনিবেশ বিরোধী সংগ্রাম, 1971-এর মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লড়াই এবং জুলাই গণ অভ্যুত্থানের একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়ই আমাদের প্রেরণা। আমরা জুলাইয়ে সংগঠিত গণহত্যা, শাপলা গণহত্যা, আমরা পিলখানা হত্যাকাণ্ড, গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির জন্য আমরা লড়াই করব। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের চিকিৎসা, পুনর্বাসন নিশ্চিত করে আজীবন তাদের পাশে দাঁড়াবো। জুলাইয়ের জাতীয় ঐক্য, হাজারো শহীদের আত্মত্যাগের মহিমাকে ধারণ করার জন্য আমরা জুলাইয়ের স্মৃতি রক্ষা করব এবং সবসময় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধাদের পাশে থাকব। আমাদের তৃতীয় দফাটি হচ্ছে গণতন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। আমরা এমন একটা ইনসাফের রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ, নৈর্ভিত্তিক, মানবিক ও গণমুখী। জনসেবাই হবে তাদের মূল মন্ত্র। একই সঙ্গে রাষ্ট্রের সকল সাংবিধানিক ও বিধিবিধ জবাবদিহিতা নিশ্চিতকারী প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি করা হবে, যেন এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে নির্বাহী বিভাগের কর্তৃত্ব পরায়ণ হওয়ার প্রবণতা প্রতিহত করতে পারে। আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন ক্ষমতার উৎস হবে না, বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আইন ওর গঠন প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন সাধন করব এবং রাষ্ট্র কর্তৃক নির্বাচন ও ব্যয় নির্বাহে আইন করার মাধ্যমে নির্বাচনে কালো টাকার প্রভাব হ্রাস করব এবং সৎ ও যোগ্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করব। আমাদের চতুর্থ দফাটি হচ্ছে ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার। আমাদের রাষ্ট্রে স্বাধীন বিচার বিভাগ ক্ষমতাবানদের পক্ষে অন্ধ অবস্থান নিবে না, বরং মজলুমকে তার প্রাপ্য ন্যায় বিচার বুঝিয়ে দিবে। এছাড়া একটি সত্যিকার জনগণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে আমরা ঔপনিবেশিক আমলের সকল আইনকে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে যুগোপযোগী করব। মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো আইন তৈরি করা হবে না। আমরা বিচার বিভাগের আলাদা সচিবালয়কে পরিপূর্ণ আর্থিক স্বাধীনতা প্রদান সহ সম্পূর্ণভাবে ক্রিয়াশীল করব। মামলার জট ও দীর্ঘসূত্রে কমাতে আমরা বিচারক, আদালতের সংখ্যা বাড়াবো। আমরা মামলার নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করব এবং মামলার অগ্রগতি অনলাইন ট্র্যাকিং এর ব্যবস্থা করব। আমরা দেওয়ানি দায়ের ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের প্রাপ্তির বিষয়ে আইনগত কাঠামো প্রণয়ন করব। মানহানির মামলায় শুধু ভুক্তভোগী ব্যক্তি আইনগত প্রতিকার চাইতে পারবেন, এই বাধ্যবাধকতা নিশ্চিত করব। আমরা গরিবদের জন্য বিনামূল্যে আইনগত সহায়তার ব্যক্তি বৃদ্ধি করব। কিশোর সংশোধনী ব্যবস্থার মানবিকরণ ও সমাজে পুনর্বাসনের সুব্যবস্থা করব। ইনশাআল্লাহ আমাদের নতুন বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমাদের পঞ্চম দাবিটি হচ্ছে সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন। বাংলাদেশে আমলাতন্ত্রকে দলীয়করণের মাধ্যমে
শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা প্রশাসনের সকল প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করব। আমলাতন্ত্রকে সুদক্ষ ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করব। বিভিন্ন খাতের যোগ্য বিশেষজ্ঞদের সরকারে অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করব। নিয়োগ, বদলি, পদায়ন ও প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং যোগ্যতাই হবে একমাত্র মানদণ্ড। সরকারি কর্ম কমিশনের সকল প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা বজায় রাখতে যথাযথ নিয়োগ আর ফাতিমার একটা লম্বা জার্নি আছে, হিস্ট্রি আছে। আমি একটা মুক্তিযুদ্ধের ছবি বানাতে গেছিলাম, তো ওখান থেকে ধরেন আমি রিয়েলাইজ করছি যারা মুক্তিযুদ্ধের তারাই সবচেয়ে মুক্তিযুদ্ধের শত্রু হয়ে উঠছেন। ওরা আসলে এটা বিলিভ করেন না। এই যে আমি রিয়েলাইজ করছি, এটা আমার খুব পার্সোনালি রিয়েলাইজ করছি। সেই পার্সোনাল রিয়েলাইজটা আমি আমার ছবির মধ্যে একভাবে স্ট্রাগলটা তুলে ধরছি থ্রু এ আর্টিস্ট। যখন উন্নয়ন করব, সমাজের শিক্ষায় সমাজের দুর্নীতি বিরোধী মূল্যবোধ এবং সচেতনতা তৈরি করব। আমাদের ষষ্ঠ দাবিটি হচ্ছে জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে আইন শৃঙ্খলা রক্ষা দেখছি যে মানুষ নামছে, তখন আমরা বিভিন্ন সার্কেলে বিভিন্নভাবে ফোনে কথা বলছি যে কি করা যায়, উই শুড নট কিপ কোয়াইট। তখন আমরা কেউ ভয় পাচ্ছে, কেউ আমরা গড়ে তুলব এমন কাঠামো যেখানে পুলিশ হবে মানব অধিকারের রক্ষক, নাগরিকের সেবক। আমরা পুলিশ ও গ্রুপ করছিলাম আগের গভর্নমেন্টের সময়, আমরা একবার একটা শো করছিলাম, চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব। যে কোনো গ্রেফতারের ক্ষেত্রে ওয়ারেন্ট বা সুস্পষ্ট কারণ উল্লেখ করতে হবে। গ্রেফতারকারী পুলিশের পদবি ও পরিচয় স্পষ্টভাবে জানানো হবে। আমরা চালু করব কমিউনিটি ভিত্তিক পুলিশের এবং মানবাধিকার কেন্দ্রিক প্রশিক্ষণ। সহিংস অপরাধের প্রতি আমাদের থাকবে জিরো টলারেন্স। আমরা র্যাব বিলুপ্ত করব এবং আমরা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থ ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব। আমাদের সপ্তম দাবিটি হচ্ছে গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার। মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে এসেছে, এতে শহরগুলোর ওপর চাপ বাড়ছে এবং গ্রামীণ অর্থনীতি দুর্বল হচ্ছে। আমরা গ্রামের সক্রিয়তা ক্ষুণ্ণ রেখে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে চাই। আমরা গ্রামে উৎপাদন ও বিনিয়োগের সুযোগ বাড়িয়ে স্বনির্ভর গ্রাম তৈরি করব। আমরা স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতে গ্রাম পার্লামেন্ট গঠন করব এবং এই পার্লামেন্টের হাতে স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়ন তদারকির দায়িত্ব অর্পণ করব। আমরা স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করব এবং স্থানীয় সরকারকে স্থানীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করব। আমরা সংসদ সদস্যের ক্ষমতার অপব্যবহার বন্ধ করে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিকে ক্ষমতায়িত করব। একই সাথে সামাজিক জবাবদিহিতা ও দায়িত্বতা নিশ্চিতকারী কাঠামোগুলোকে যেন দায়িত্ব পালন করতে পারে সেটা নিশ্চিত করব। আমরা একটি স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন করব, যে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যেন ভূমিকা পালন করে তা নিশ্চিত করবে। আমাদের অষ্টম দফাটি হচ্ছে স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ। আমরা সংবাদ মাধ্যমের শতভাগ স্বাধীনতায় বিশ্বাস করি এবং যথাযথ আইনি ও নীতি কাঠামোর মাধ্যমে সেটি নিশ্চিত করব। আমরা প্রেস কাউন্সিলকে যুগোপযোগী এবং কার্যকর করব। এছাড়া নির্দিষ্ট কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কর্পোরেশনের কাছে যাতে বহু গণমাধ্যমের প্রতিষ্ঠাতার মালিকানা কুক্ষিগত না হয়, রাজনৈতিক দলের স্বার্থ হাতিয়ার না হয়, সেটা নিশ্চিত করব। আমরা নিশ্চিত করব গণমাধ্যম যেন জনগণের কাছে দায়বদ্ধ থাকে। আমরা গণতান্ত্রিক জবাবদিহিতা শক্তিশালী করার প্রয়াসে নাগরিক সমাজের সক্রিয়তা ও স্বাধীন মত প্রকাশের সুযোগে অবাধিত করতে নাগরিক সমাজের অংশীজনের সমন্বয়ে একটি শক্তিশালী নীতি কাঠামো তৈরি করব। আমরা গণমাধ্যমে মিস ইনফরমেশন, গুজব ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করব। আমাদের নবম দাবিটি হচ্ছে সার্বজনীন স্বাস্থ্য। আমরা এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলব যেখানে অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে হাসপাতালে পৌঁছানোর আগে অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়। আমরা ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম চালু করব, ফলে নাগরিকের হেলথ আইডি থাকবে, সেখানে সকল তথ্য ডিজিটালি সংরক্ষণ থাকবে। আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করব।
আমরা জাতীয় ইউএসআরের সঙ্গে সমন্বিত করব, যাতে রোগী এক হাসপাতাল থেকে আরেকটি সহজে চিকিৎসা চালিয়ে যেতে পারে। আমরা স্বাস্থ্যকর্মীদের ন্যায্য বেতন, ক্যারিয়ার অগ্রগতির সুনির্দিষ্ট পদ্ধতি, নারী স্বাস্থ্যকর্মীদের জন্য কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার সহ নারীবান্ধব পদক্ষেপ গ্রহণ করব। স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সহিংসতা অবসান ঘটাতে কার্যকর নীতি গ্রহণ করব। আমরা জনপদের মানুষের জন্য নতুন কার্যকরী চিকিৎসা আবিষ্কার করতে আমরা বিশ্বমানের একটি জাতীয় বায়োব্যাংক প্রতিষ্ঠা করব। আমাদের 10 নম্বর দাবিটি হচ্ছে জাতি গঠনে শিক্ষানীতি। আমরা শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ভবিষ্যতের উদ্ভাবন, শিল্পায়ন ও অর্থনীতির জন্য প্রস্তুত একটি দক্ষ জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলব। শিক্ষা পণ্য নয়, অধিকার। বিজ্ঞান, গণিত, প্রকৌশল ও চিকিৎসায় শক্ত ভিত তৈরিতে আমাদের থাকবে বিশেষ পরিকল্পনা। আমাদের ইতিহাস, ভাষা, সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক তৈরি করবে। শিক্ষার ভিত্তি দৃঢ় করার জন্য প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে এবং উচ্চশিক্ষার মূল্য লক্ষ্য হবে মানসম্পন্ন গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি করা। আমরা সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনা করে বাংলা মাধ্যম, মাদ্রাসা ও ইংরেজি মাধ্যম সহ বিদ্যমান সকল ধরনের শিক্ষা মাধ্যম ও পদ্ধতিগুলোর মধ্যে যৌক্তিক সমন্বয় করব। কর্মমুখী বৃত্তিমূলক নার্সিং শিক্ষা দক্ষতা প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলব, যাতে নাগরিকের জন্য কর্মসংস্থান তৈরি হয়। আমরা শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠার অংশ হিসেবে বহির্বিশ্বের সাথে সঙ্গীতে রেখে পৃথক বেতন কাঠামো বাস্তবায়ন ও রাষ্ট্রীয় নীতি ও পদক্ষেপ গ্রহণ করব। এনজিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনীতি ও তার উপর জাতীয় রাজনীতির প্রভাব বিষয়ে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা হবে। আমাদের 11 নম্বর দফাটি হচ্ছে গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব। আমরা উন্নত বিশ্ব থেকে প্রযুক্তি স্থানান্তরে দেশে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করব। আমরা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি গবেষণায় সরকার, বিশ্ববিদ্যালয়, বেসরকারি খাতের সহযোগিতা ও যৌথ উদ্যোগে 50 বছর মেয়াদী বিভিন্ন বিজ্ঞান গবেষণা প্রকল্প গ্রহণ করব। এসব প্রকল্পের আওতায় এরোনটিক্স, মহাকাশ গবেষণা, সিগন্যাল ইন্টেলিজেন্স, রেডার প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম টেকনোলজি সহ বায়োটেকনোলজি প্রভৃতি বিষয়ে সর্বাধুনিক গবেষণা ল্যাব স্থাপন করা হবে। পাশাপাশি বিষয়ে বিশ্বের সেরা ল্যাবগুলো থেকে সহযোগীদের স্থাপন ও দেশি বিদেশি বিশেষজ্ঞদের প্রতিযোগিতামূলক বেতনে নিয়োগ করা হবে। কম্পিটিশনাল গবেষণায় বিশেষ গুরুত্ব আরোপ করার জন্য একটা ন্যাশনাল কম্পিউটিং সার্ভার ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক কম্পিউটিং ক্লাস্টার তৈরি করব। বিশ্ববিদ্যালয়ের সরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর আউটপুট মূল্যায়নের জন্য কমিশন গঠন করব এবং গবেষণা প্রতিষ্ঠানের সতর্কতা বা প্রয়োজনে আমলাতান্ত্রিক হস্তক্ষেপ বন্ধ করব। তথ্য সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন গঠন করব। আমাদের 12তম দফাটি হচ্ছে ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা। ঐতিহাসিকভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হওয়া সত্ত্বেও মানুষের ধর্মীয় পরিচয় ও আচরণকে রাজনৈতিক বিবেচনায় নির্যাতনের উপলক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা সকল ধর্ম, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর ধর্মীয়, নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে একটা বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু জাতিভিত্তিক বাংলাদেশ গড়ব। আমরা ধর্মীয় মূল্যবোধ এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকব। ইসলাম বিদ্বেষ, সাম্প্রদায়িকতা এবং জাতি পরিচয়ের কারণে যে কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ, নির্যাতন ও নিপীড়নকে আমরা শক্ত হাতে প্রতিহত করব। আমরা এই ঘটনার মোকাবেলায় স্বাধীন তদন্তের ইতিহাস সম্পন্ন মানবাধিকার কমিশনে একটি বিশেষ সেল গঠন করব। আমরা হিন্দু সম্প্রদায়ের বেদকল্পিত জমি উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। দলিত, হরিজন, তফসিলি সম্প্রদায়ের সমাজের পিছিয়ে পড়া অংশের বিকাশে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। আমরা আজানের জন্য 2 মিনিট বিরতি নিচ্ছি। বন্ধ করে বন্ধ একাই বন্ধ হয়ে যাবো। 2 মিনিটের বিরতি চলবে। সবাই নিজ নিজ জায়গায় বসুন। আমাদের পুরো ইশতেহার পাঠ আজানের পরে শুরু হবে। কথা বলছে
করতেছি। ইশতেহার পাঠের মাধ্যমে আমাদের কর্মসূচি শেষ হবে, আপনারা একটু ধৈর্য ধরে বসেন, আজানের বিরতি চলছে। সংগ্রামী জনতা, আপনারা সভাস্থলের পরিবেশকে সুশৃঙ্খল করার জন্য যে যেখানে রয়েছেন সেখানে বসে পড়ুন। আজান শেষ, আমাদের ইশতেহারের বাকি অংশগুলো এখানে পড়া হবে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের 13তম দফাটি হচ্ছে নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ, নেতৃত্বের পরেও রাষ্ট্রীয় জাতীয় জীবনে ব্যাপক হারে নারীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে পারা যায়নি। আমরা নারীর ক্ষমতায়ন বাড়াতে নিম্নপক্ষে 100টি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করব, যার সংখ্যা রাজনীতিতে নারী অংশগ্রহণের বৃদ্ধির সাথে সাথে হ্রাস করা হবে। উত্তরাধিকার সম্পত্তিতে নারীর প্রাপ্য অধিকার দ্রুত বুঝে পেতে সর্বপ্রকার আইনি সহায়তা প্রদান করা হবে। বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ, পদোন্নতি ও বেতন কাঠামোতে নারী পুরুষ বৈষম্য দূর করতে প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ করা হবে। পরিবার ও আমাদের সার্বিক অর্থনীতিতে গৃহিণী নারীদের অবদান দেশজ উৎপাদন হিসেবে মর্যাদা পাবে ও দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত হবে। প্রতিটি থানায় নারী সহিংসতা প্রতিরোধে তেল ও নারী পুলিশ নিয়োগ বাধ্যতামূলক করা হবে। ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া 6 মাসের মধ্যে সম্পন্ন করতে ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল চালু করা হবে এবং ভিকটিমদের ব্যক্তি পরিচয় গোপন রাখার জন্য গণমাধ্যম নীতিমালা জারি করা হবে। কর্মক্ষেত্রে বেস্ট ফিডিং ও স্যানিটারি উপকরণ ব্যবহারের নির্দিষ্ট স্থান রাখার নিয়ম করা হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, অনলাইন, যানবাহনে নারীদের হয়রানি ও নির্যাতন প্রতিরোধে আইনি কাঠামোর যথাযথ সংস্কারের মাধ্যমে কঠোর শাস্তির বিধান করা হবে। নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ নিশ্চিত করতে উন্নত মানের চাইল্ড কেয়ার ও বয়স্ক সেবা সার্ভিস গড়ে তোলার প্রণোদনা দেওয়া হবে। স্বল্প আয়ের পরিবারকে চাইল্ড কেয়ার ভর্তুকি করা হবে। আমরা কর্মজীবীদের পূর্ণ বেতনে অন্তত 6 মাস মাতৃত্বকালীন ও 1 মাস পিতৃত্বকালীন ছুটি নিশ্চিত করব। নারীদের মাতৃত্বকালীন প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করতে আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করব। নারীদের কর্মসংস্থানে নিরাপদ যাতায়াতের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা চালু করা হবে। সকল নারীরা জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী প্রাপ্যতা সুলভে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে। অনুন্নত পিছিয়ে পড়া